মন্ত্রী রতনলাল নাথের একটি বক্তব্য কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। বিধানসভা অধিবেশনের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার দিন তিনি বিরোধী দলের নেতা জিতেন চৌধুরীকে লক্ষ্য করে একটি বক্তব্য বলে বসেন। সেই বক্তব্যের পর থেকে কিন্তু সরগরম হয়ে উঠছে রাজ্য রাজনীতি এবং বিরোধীরা এই বক্তব্যকে কেন্দ্র করে মাঠঘাট গরম করার প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নিয়েছে। তো তিনি এই বিষয়ে কি বলেছেন, কি বক্তব্য রেখেছেন, জাতপাত নিয়ে বা জাত নিয়ে কি বুঝাতে চেয়েছিলেন, চলুন আমরা শুনি ওনার মুখ থেকেই। সেটাই বলছিলাম, এটা ওনার জাতের পরিচয় দিয়েছে। জানি কোন জায়গায় রয়েছে এবার দেখুন, পরবর্তীতে তিনি যখন বক্তব্য রাখছিলেন বিধানসভা বাজেট অধিবেশনে, এই বক্তব্যে তিনি যখন পুনরায় পূর্ব বক্তব্যের রেফারেন্স টেনে বলছিলেন যে আমি কিছুক্ষণ আগে যখন জিতেন বাবুকে জাত নিয়ে বলছিলাম, যেভাবে তিনি সিপিএম এর জাতকে চিনিয়েছেন, সিপিএম কে তিনি চিনিয়েছেন, অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন তিনি সিপিএম কে অর্থাৎ সিপিএম জাত অর্থাৎ দলকে বা রংকে এই দলীয় যে নীতি আদর্শ সেই বিষয়টা তিনি ইঙ্গিত করেছিলেন, এটা তিনি বুঝাতে চেয়েছিলেন। কিন্তু তিনি এই বক্তব্যের সঙ্গে সঙ্গে বিরোধীরা কি বলছেন বা তিনি কি বলছেন। Hello everyone, this is Gupta's classes. মাস্টার বাবু, একটু আগে আমি জিতেন বাবুকে বলেছি আপনি আপনার কমিউনিস্টের জাত চিনিয়েছেন, আপনাকে এই জাত নেব না। জিতেন বাবুকে বলেছিলাম কমিউনিস্টের জাত চিনিয়েছেন আপনি নিজেকে, আপনি ওই জায়গা নাই। আমি আরে ভাই, আপনাকে আমি কমিউনিস্টের জাত চিনিয়েছেন উনি, আপনি অন্তত জাত থাকবেন। আপনি আবার সোলেন বাবুকে আমি অন্যভাবে দেখি। তো আপনারা শুনলেন রতনলাল পুনরায় কি বলতে চেয়েছেন এবং বিরোধীরা কি বললেন শুনলেন। এখন এই আজকের এই যে আলোচনা, আমাদের আজকে রাজ্য রাজনীতির যে বিশেষ আলোচনা, যে বক্তব্য আমরা শোনাচ্ছি বিধানসভা, আমরা আগেই বলেছিলাম কিছু বিষয় নিয়ে যে বিধানসভায় দিন বাড়ানো হয়েছে। কেন বাড়ানো হয়েছে? আসলে এই যে অধিবেশন, এই অধিবেশনও দেখা যায় প্রত্যেকটা অধিবেশনে বিরোধীদেরকে শক্তভাবে প্রতিহত করা হয় এবং অনেকটা সীমানা অতিক্রম করা হয়, বক্তব্যের গণ্ডি অতিক্রম করা হয়। যে বক্তব্যগুলি বলা উচিত না, এটা অনেকটা স্কুলের যে 1 2 3 স্টুডেন্টরা যেভাবে কথা বলে বা ঝগড়া করে এবং শিক্ষকের কাছে বিচার দেয়, সেই ধারায় মনে হচ্ছে বিধানসভা আজকাল পরিচালিত হচ্ছে এবং মনে হচ্ছে এটা এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। তো অনেকে প্রশ্ন করছেন এই বিধানসভার দিন যে বাড়ানো হয়েছে, রেকর্ড বিধানসভা দিবস, আলোচনা দিবস বাড়ানো হয়েছে, প্রশ্ন উঠছে তাহলে কি এই বিধানসভায় একজন অন্যজনকে আক্রমণ করা, উন্নয়নমূলক কাজের আলোচনার চাইতে বাড়তি আলোচনা এবং সীমানা লঙ্ঘন করে বক্তব্য দেওয়া একজন মন্ত্রী, একজন বিধায়ক এবং বিরোধীদের অনেক ক্ষেত্রে সুদীপ রায় বর্মনকে আমরা দেখেছি সীমানা অতিক্রম করে বক্তব্য রাখছেন, তিনি বিজেপির দিকে আঙ্গুল তুলছেন। এই বক্তব্যগুলির কারণ কি? এটা যদি আমরা একটু সূক্ষ্মভাবে আলোচনা করি তাহলে দেখবো দীর্ঘ 25 বছর সিপিএম ক্ষমতায় ছিল, তারা বিরোধিতায় ছিলেন রতনলাল নাথ, সুদীপ রায় বর্মনরা, সুশান্ত চৌধুরীরা, তাদেরকে প্রতিনিয়ত কিন্তু বামেরা কটাক্ষ করত। তাদের দীর্ঘদিন মানুষ তাদেরকে জনবিচ্ছিন্ন করে রেখেছে, সরকার পরিবর্তন সম্ভব না, 50 বছরের সরকার থাকবে রাজ্যে, এই দীর্ঘ সময় কিন্তু আক্রমণ করা হতো, সারাশি আক্রমণ করা হতো এই কয়েকজনকে, কারণ কংগ্রেসের 8 থেকে 9 জন বিধায়ক থাকতো, তাদেরকে আক্রমণ করা হতো। এই আক্রমণ শানিত করা হতো যাদেরকে, তারা এখন সুযোগ পেয়ে যারা দীর্ঘদিন বিধানসভায় এই বিরোধীদেরকে আক্রমণ করতো, কংগ্রেসদেরকে, এই সুযোগটা এখন তারা লুফে নিচ্ছেন এবং তারাও সীমানা গণ্ডি অতিক্রম করছেন এবং তা কয়েক গণ্ডি বেশি পৌঁছে গেছে। একটা সময় ছিল যখন সামাজিক মাধ্যম ফেসবুক ইউটিউবের মাধ্যমে এই ভিডিওগুলি প্রকাশ পেত না, টিভি চ্যানেল 1-2টি ছিল, তখন সেই ভিডিওগুলি আলোচনা আসতো না বা কিছু কিছু অংশ সেটাকে কভার করা হতো। এভাবে বিধানসভার ভেতরে সাংবাদিকদের সংখ্যা তখন ছিল না, পত্রপত্রিকার মাধ্যমে সেই বক্তব্য আসতো। আজকাল যেভাবে চোখের সামনে উঠে আসছে বক্তব্য, কি বলছেন, কারা বলছেন, এই বক্তব্যগুলি ফুটে আসছে এবং এই বিধানসভায় যারা বিধায়ক মন্ত্রী বিরোধীরা আছেন তারাও এখন গলা সৌর বাজিয়ে বলছেন, কারণ তারাও জানেন এই বক্তব্যগুলি বাইরে যাবে, আলোচনা হবে, আলোচনা মাঝখানে থাকবেন এবং সামাজিক মাধ্যমের কারণে আজকালকে এই নেগেটিভ আলোচনাগুলিকেও প্রচারের মাধ্যম হিসেবে মনে করা হয় এবং তাদের জনপ্রিয়তা, নেগেটিভ প্রচার, এটা প্রচার বলা হয় এবং তারা জনপ্রিয়তা বাড়ছে, তাদের সোশ্যাল মিডিয়াতে ফলোয়ারের সংখ্যা বাড়ছে। আজকালকে নেতা মন্ত্রী বিধায়করা তাদের ফলোয়ারের সংখ্যা বাড়ানোর জন্য তারা বিভিন্ন টেকনিক প্রয়োগ করে থাকেন এবং এটা নিনজা টেকনিক আজকালকে দেখা যাচ্ছে। এই বিধানসভা এখানে শ্রম দিবস
কর্মদিবস বাড়িয়ে, বিধানসভা দিবস বাড়িয়ে, ওয়ার্কিং ডেজ বাড়িয়ে আরো বেশি সারাশি আক্রমণ করা হয়, তারা কেউ কেউ এই ফলোয়ার বাড়িয়ে নিচ্ছেন, জনপ্রিয় বাড়িয়ে নিচ্ছেন এই নেগেটিভ কমেন্টের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে। এবং এই বিষয়গুলো আজকে মানুষও এখন থিতু হয়ে গেছে দেখতে দেখতে, এগুলি মানুষ এখন সিরিয়াসলি নেয় না। এবং এই আন্দোলন এই কথাগুলিও কিন্তু কথার কথা থেকে যায় এবং দলের পক্ষ থেকেও তেমন কোনো শক্তপোক্ত পদক্ষেপ নেওয়া হয় না। এবং যাদব বাবুর ক্ষেত্রে আমরা বিধায়ক দেখলাম, ওনার ক্ষেত্রে কি হয়েছে, নীল ছবি দেখার ঘটনার ভিতরে, এবং সুদীপ রায় বর্মন অনেক ক্ষেত্রে যা বক্তব্য রেখেছেন বিভিন্ন সময়। তো এই বক্তব্যের পর আসলে তেমন কোনো পদক্ষেপ কিন্তু গ্রহণ করা না, যার কারণে বিধানসভা ভবনটা আজকালকে সামাজিক মাধ্যমে ভাইরালের ট্রেন্ড হিসেবে গ্রহণ করা হয়। এবং এখানে বক্তব্য বলে নিজেকে হিরো বলা, নিজেকে জাহির করা এবং বিরোধীরা সরকারকে পক্ষকে সরাসরি আক্রমণ করা, এবং সরকার তারা তাদের যে বর্তমান শক্তি রয়েছে, এই যে বললাম দীর্ঘদিনের যে একটা তাদের 25 বছরে ক্ষমতার বাইরে থাকা, সেখানে যেভাবে কটাক্ষ শুনতে হয়েছে, সেগুলি মনে হচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে তারা প্রতিশোধ নিচ্ছেন, রাজনৈতিক প্রতিশোধ নিচ্ছেন বক্তব্যের মধ্য দিয়ে। এবং এই দিবস বাড়িয়ে বিধানসভায় দিবসের মাঝখানে সুযোগ যে আক্রমণ করা বিভিন্ন সময়, যেটা সুশান্ত চৌধুরী গত দিনে প্রথম দিনের অধিবেশন আমরা দেখলাম 10,323 নিয়ে তিনি কিন্তু সরাসরি আক্রমণ করেছেন সরাসরি ভাবে, এবং এগুলি সামাজিক মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউব, ফেসবুকে এগুলি ভাইরাল হচ্ছে, এখন মানুষ দেখছে এগুলি। তো যাই হোক, আজকে আলোচনা দেখা রাখছি। আপনারা এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি, আপনাদের বক্তব্য কি, অবশ্যই আপনারা জানাবেন। এবং যারা আমাদের ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। এবং যারা ইউটিউবে আমাদেরকে দেখছেন, বিশেষ করে ইউটিউবে ডান দিকে আপনার হাতের যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, কারণ সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না। ততক্ষণ ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন।